হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় টাইম হয়ে গেছে অনেকটা, বেলা 12:30 এরকম একটা টাইম হয়ে গেছে। বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় 11টা নাগাদ। এখন 12:30টার মতো বেরিয়েছি। রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, যার জন্য টাইমটা অনেকটা কেটে গেছে। তা নাহলে এতটা টাইম লাগতো না আসার জন্য। তো যাই হোক, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগতম, আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আগের ব্লগটা দিয়েছিলাম বাবার বাড়িতে, তখন বন্যা ছিল, আমি গেছিলাম দেখতে, আর সাথে করে বোনপোটাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছিলাম। কারণ বৃষ্টির জন্য, তারপর ঘরের চারধারে জল, বিপদ আপদের জন্য। তো আজকে যেহেতু বোনপো বড় হয়ে গেছে, যেন থাকতে একটা তেমন একটা মানে সব কিছু ঠিক আছে, কিন্তু মনটা একটা কীরকম একটা ভাব আর কি, মাকে ছেড়ে কখনো থাকে না। তারপর যে যার নিজের বাড়ি হলে যেমনটা হয় আর কি। তো যাই হোক, সেখানের জলটা অনেকটা কমেছে, আর ওরও মনটা খারাপ, তাই আর আমারও ভীষণ দেখতে ইচ্ছে করছে কী করছে না করছে। তো ওই জন্য আজকে আমরা বেরিয়েছি। ও 8 দিন আমাদের বাড়িতে ছিল। 8 দিনের মধ্যে তোমাদের আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। সেটা মানে সাধারণত নর্মালি আমি যেমন বাড়িতে থাকি সেরকম ছিল। বাবার বাড়ি এই 8 দিনের মধ্যে আমার আর যাওয়া হয় না, কারণ আমি বুধবারে এসেছিলাম ওকে নিয়ে ওদের বাড়ি থেকে বন্যার জন্য, আর আজকে আমি মঙ্গলবার যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে। তো মায়েদের জন্য আমি আজকে রান্না বান্না করে নিয়ে যাচ্ছি, কারণ আমার আজকে ভীষণ ইচ্ছে হচ্ছিলো একদিন মায়েদেরকে একটু কিছু আমি করে নিয়ে গিয়ে খাওয়াই। তাদের এখন বাড়ি পড়ে গেছে, নিজেদেরই রান্না খাওয়ার জায়গা নেই, আবার আমরা যদি যাই এর উপর আবার মা দিদি সবারই ভীষণ চাপ হয়ে যাবে। এমনিতে তাদের বাড়িতে এখন প্রচুর কাজ, না দেখলে সেটাকেও তোমরা অনুভব করতে পারবে না। আমাদের মতো গরিবদের অবস্থা যে কী, সেটা ভগবানই জানে একমাত্র। তো যাই হোক, সেই জন্য ভাবলাম মায়ের জন্য একটু রান্না বান্না করি, তার জন্য একটা লেট হবে। তো ফার্স্ট টাইম এই জন্য আমি দেখছি ভীষণ মজা লাগছে বলছি। পাশে দিদি বসে আছে, নদী আর দেখা নদীটা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর জলটা, নদীটা নিজের কথা বলার মতন লাগছে না তোমাদের? ভীষণ চওড়া, আমাদের বাড়ির সামনে ভীষণ চওড়া। তো এই যে দেখছো, তোমাদের দাদা ভাই মানে নৌকোতে সেভাবে পারে না আর কি। তো ওঠা নামার একটা ব্যাপার থাকে, আমাদের যেহেতু বাড়ির সামনে সেরকম কিছু নেই, ওটা অভ্যস্ত নয় আর কি, একটু ভয় ভয় করে। তো ওখানকার জেঠু কাকু যারা ছিল তারা খুব হেল্পফুল ছিল, তারা ধরাধরি করে দিয়েছিল একটু। তারপর আমরা যাই হোক সহজেই উঠে আসতে পেরেছিলাম। একে একে এই যে দেখছো আমরা সবাই উঠে যাচ্ছি, আর কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছে, তারা আবার ওই পারে যাবে বলে এপারে দাঁড়িয়ে রয়েছে। তো এখন তো নদীতে অনেকটা জল, তার জন্য মানে মাচা করা সম্ভব হচ্ছে না, সাঁকো আর কি, সাঁকো করা সম্ভব হচ্ছে না। ওই জন্য সবাই নৌকোতে করে যাতায়াত করছে। এখনও কিছুদিন নৌকো থাকবে। আজকে আবার দেখা যাচ্ছে মানে জলটা একটু একটু করে আজকে আবার দেখা যাচ্ছে মানে বাড়ছে। আমি যখন মানে বাবার বাড়ি যাচ্ছিলাম তখন জলটা যতটা ছিল, তার মানে পরদিন যখন আমি আমার বাড়ি ফিরি তখন হচ্ছে গিয়ে জলটা আরও অনেকটা বেড়ে গেছিলো। তো এই যে দেখছো সবাই এভাবে উঠে আসছে, আর ওই পারে নৌকোটা প্রায় ছাড়বে ছাড়বে এরকম একটা করছে আর কি। এই যে দেখছো, আর দেখো নৌকো সে পাশে অলরেডি ছেড়ে দিয়েছে। তো চলো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দুপুর গড়িয়ে মানে দুপুর হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আমাদেরকে যেতে হবে। আজকে তবে আমি যে বেরিয়েছি, মাথার ওপর রোদটা কম ছিল বলে জানো ভীষণ ভালো হয়েছে। নাহলে 12টা 12:30টার সময় যে রোদটা হয়, এতে করে যাওয়া ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই যে দেখছো আমরা এপাশে এইভাবেই আমরা এসেছি পুরো রাস্তাটা। বড় বাবুটা আগলিয়ে বসেছিল, আর আমি আর আমার মেয়ে পিছনে ছিলাম। ও সামনে বসতে একটা সুবিধে হয়েছে, না হলে ভীষণে না আমার মেয়ে আবার বলবে কি, আমি যখন যাই, আমরা তিনজনেই যখন বেরোই, ও যদি একটু জাঁকা হয়ে যায় বলবে আমাকে টিপে দিচ্ছ তোমরা, তখন আবার ওকে দাঁড় করাতে হয়। ওই জন্য ভাবলাম যে ওকে সামনে বসিয়ে দিই, আর আমরা এভাবে গেলে তাহলে সুবিধে হবে। তার মধ্যে একটা দুটো ব্যাগ রয়েছে, ব্যাগগুলোর জন্য জায়গা শর্ট পড়ছে একটু আর কি। তো চলো এভাবে তো চলেই এসলাম, কখনো কখনো অনেক কিছু জিনিস ম্যানেজ দিয়ে দিতে হয়, তাই না? তো চলো তাহলে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি তো আর নেই আগের মতো, তোমাদের এবারে অন্য রকম দেখাবো। এই যে দেখো, এইখানে অলরেডি বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো, এটা ছিল আমার বাবার ঘর, এখানে ঠাকুর ঠুকুর থাকতো, এখানটায় বাবা মা ঘুমাতো। এই পাশে দেখো দেয়ালটা পড়ে গেছে, তবে পুরোটা এখনও না পড়ার কারণে বাবার তক্তপোষটা এখনও রয়ে গেছে। আর এই পাশে দেখো দিদির বাড়িটা, এটাও পুরোটাই ভেঙে গেছে। এই যে দেখছো, এখানে তোমাদের দাদাভাই বসে রয়েছে, আর এখানে এখনও অনেক জিনিসপত্র রাখা আছে। আর দিদি এই যে দেখছো আমার মেয়েকে কোলে নিয়ে ওখানটায় হাঁটছিল। এই যে দেখছো দিদির বাড়িটা পড়ে গেছে, এই পাশে দেয়ালটা পড়ে গেছে, মানে অনেক জায়গা পড়ে গেছে। আর এই যে এই পাশটা দেখো, পুরোটা মানে বাড়িটা অনেকটা বসে গেছে, বেড়াগুলো যেগুলো আছে গাঢ়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো, এটা ছিল আমার রুমটা। এই যে দেখো দেওয়ালের মাঝ বরাবর
একটা বড় রকমের, কতটা স্কিনে বোঝা যাচ্ছে জানি না, একটা বড় ফাটল ধরেছে আর কি। তো ভয় করে কখন না কখন এটা পড়ে যায়। এই যে দেখছো এটা ছিল আমার মায়ের রান্নাঘর, তো রান্নাঘরের দেয়ালটাও পড়ে গেছে। আর এই পাশে একটা সরু রকম দেয়াল আছে, সেটাও ভীষণ পরিমাণে মানে হেলে রয়েছে, কোন মুহূর্তে পড়ে যাবে তার কোনো ঠিক নেই। এই যে দেখছো হেলে রয়েছে, একটা এখানে একটা ঠেক দেওয়া রয়েছে আর উপরে ঠেকে আছে বলে এটা রয়েছে, তা নাহলে এটা উপরে যেত। এইরকম আর কি হচ্ছে। তো আমি যাচ্ছি এখন কাকিমাদের ওই পাশে, আমার মানে কাকিমাদের ওই পাশটায় আসা থেকে এখনও যাওয়া হয়নি, এখন বিকেল হয়ে গেছে। তো বিকেলে তোমাদের এটা দেখাচ্ছি, কারণ এসে গিয়ে আমি নিজেই কি করব খুঁজে পাচ্ছিলাম না, ভীষণ 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 কাদা। মেয়েকে নিয়ে যে দেখছো, দিদি মেয়েকে নিয়ে রয়েছে, আমি নিতেও পারছি না, ফোনটা ধরে আছি বলে। আর আমার মেয়ে এখন সবার কাছে যেতেও ভালোবাসে। আমার আগে আগে কি হতো, আমার কাছে ছাড়াও কারো কাছে যেত না, কিন্তু এখন সেটা হয় না। এখনও মানে এখানে চলে আসলে আমার বরণ কোনো খোঁজ করে না। মানে তাদের সঙ্গে থাকতে, বাবার সঙ্গে, দিদির সঙ্গে, মেসোর সঙ্গে, দিদুনের সঙ্গে, তাদের সঙ্গে থাকতেই পছন্দ করে। তো এই যে দেখছো এই পাশে দেখো কাকিমাদের এই পাশে এসেছি, তো কাকিমাদের এই পাশটাও অনেকটা না হেলে গিয়েছে, বাড়িটা সেভাবে এই পাশটা পড়েনি, কিন্তু পুরো বাড়িটাই হেলে গিয়েছে। হাই যে দেখো কাকিমা সেখানে কলে বাসন মাজছে, আর এইখানেই যে তিরপল টাঙিয়ে ওরা থাকে। আর এই পাশে দেখো কাকিমাদের একটা গরু রয়েছে, এই যে গরুটার আবার এই বন্যার পর দিন একটা ছোট বেবি হয়েছে। এই যে দেখছো ছোট্ট একটা কাউ হয়েছে। তো এই যে সেইখানে তারা আছে, মানে কি কষ্টে দিন যাপন করছে মানুষগুলোকে দেখলে না অলরেডি চোখে জল চলে আসবে দেখলে। তো মানে মনটা, আমি বাড়িতে থাকি ঠিকই, মনটা এখানে পড়ে থাকে, কত কষ্টে আছে দিনগুলো কাটাচ্ছে। এভাবে কি মানুষ মানে থাকতে পারে? তো তোমাদেরকে তো এখনও বাবা যে নতুন চালাটাতে এখন থাকছে সেটা তো তোমাদের এখনও দেখানোই হলো না। বাবা জায়বুর আমি যখন আসি সকাল থেকে লেগেছে বিকেল 4টা পর্যন্ত তারা কাজ করেছিল, তারপরে ভাত খেয়ে কাজ বন্ধ করেছে। এই যে দেখছো একটা এই যে চালা, এই চালাটা আমাদের আগেও ছিল, এখানে তোমাদের দেখিয়েছি। দিদি আগে যেখানটায় ফুচকা তৈরি করতো এখানটা তোমাদের দেখিয়েছিলাম। এই যে দেখছো, চলো খুলে ভেতরটা দেখাই। এই যে দেখো এখানে আলমারিটা রেখেছে দিদির বের করে, এই যে এখানটায় গ্যাস উনুনটা আছে, এখানটায় টুকটাক যাই হোক রান্না করে। আর এই যে দেখো আমার দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই চলো ভেতরটায় দেখো একটা আপাতত একটা তক্তপোষ ফেলানো রয়েছে, এখানটায় নিজেদের ইচ্ছা মতো একটু বসতে পারে, দাঁড়াতে পারে। কারণ জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে ওরা যে 4টা লোক দাঁড়াবে, বসবে, শোবে, খাবে, খাওয়ার জায়গাটা পর্যন্ত নেই, শোয়ার জায়গাটাও নেই। বাবা এখনও যে ভাঙা ঘরে যেখানে তোমাদের দাদাভাই বসেছিল সেখানটাই বাবা এখনও শুয়ে, যেহেতু এখানে কিছু এখনও ব্যবস্থা করতে পারেনি। আর দিদি যাইবো এখানটায় শোয়ে। তো মানে কি কষ্টে দিন যাচ্ছে, সে যারা কাটাচ্ছে তারাই জানে সত্যি। কবে একটু সুখের দিন আসবে জানি না। আমার বাবা মানে ছোটোর থেকে যে কষ্ট করতে শুরু করেছে জীবনের, মানে এত দিন হয়ে গেল, এত বছর বয়স হয়ে গেল, বাবা কখনোই সত্যি জীবনে একটু সুখ পেল না। মানে আর্থিক সুখ, আমাদের ঘরে সাংসারিক সুখের অভাব নেই সত্যি কথা বলতে। মানে আমাদের ঘরে কখনো ঝগড়াঝাঁটি, কলহ, অশান্তি কিচ্ছু নেই সত্যি। মানে এই দিক থেকে আমরা খুব ভালো ছিলাম, আর এখনও ভালো আছি। কিন্তু মানে এক যে বাবার জীবনটা মানে খাটুনিটা এতই বেশি। তো যাই হোক, আগে তোমাদের এটা বলি, এই যে দেখছো এই পাশে বাবা একটা নতুন চালা তৈরি করছে, এখানে প্রচুর কাদা, এখানে শুকনো মাটি ফেলবে। ওই যে দেয়ালগুলো পড়ে যাচ্ছে, দেয়ালের শুকনো মাটিগুলো এখানে ভেতরে ফেললে তখন এটা শুকনো মানে একটু লাগবে আর কি, তো তখন একটু ব্যবহার করতে পারবে। তো দুটো চালা একসঙ্গে করছে যাতে জায়গাটা একটু বড় হয়, এই চালাটা ওই চালাটা একসঙ্গে মানে একসঙ্গে জয়েন্ট করে দেবে, এরকম আর কি ব্যাপার। তো চলো, এত দূর হচ্ছে যে বাবাদের ঘরের কাজ কমপ্লিট। তো তোমাদের যে কথাটা বলছিলাম, মানে সাংসারিক কোনো অশান্তি আমাদের কখনো ছিল না, ওই দিক থেকে সত্যি কথা বলতে আমরা ভীষণ হ্যাপি। কিন্তু মানে আমরা দুটো মেয়ে হওয়ার জন্য এই মেয়ের জায়গায় ধরো যদি বাবার আজ একটা ছেলে থাকতো, বাবাকে এত খাটতে হতো না। যে আমরা মেয়েরা যাই হোক না কেন, যখন আমরা তো মানে পরের বাড়ি যখন চলে যাই তখন আর আমাদের কিছু করার থাকে না। এবারে আমরা সেরকম কোনো কাজের সঙ্গেও যুক্ত না যে কিছু রোজগারপাতি করছি কি কিছু। তো যাই হোক, সেই রকম তো আর কিছুই না, তাই জন্য বাবার ভীষণ কষ্ট। বাবাকে দেখলে মনে হয়, আর বাবার কথা ভাবলে মনে হয় যে সারাটা জীবন সত্যি খেটেই গেল, বিনিময়ে কিছু পেলো না মানুষটা। খুব কষ্ট হয় ওই কথাগুলো যখন মনে হয় আর কি। তো এই পাশে দেখো ওই করতে করতে, আর এটা হচ্ছে পরের দিন সকাল আর কি, আমরা রেডি হয়ে যে দেখো বেরিয়ে পড়েছি, সবাই এসেছিলো আমাদেরকে। এই যে দেখছো সবাই যাচ্ছে আমাদেরকে হচ্ছে গিয়ে বাঁধ পর্যন্ত পৌঁছে দিতে। বাঁধ বলতে সেই যে পিচ রাস্তাটা আছে না, যে পিচ রাস্তাটায় আমরা হচ্ছে গিয়ে মানে দিদির দোকানের সামনে যে পিচ রাস্তাটা ওইটা, তো ওইখানটা অবধি পৌঁছে দিতে। যেহেতু এখানটায় গাড়ি চালানোও যাবে না, জামাইবাবু গাড়িটা নিয়ে গিয়ে সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে।
পিচ রাস্তা। আর এই যে দেখো এখানে মা, দিদি, আমার মেয়ে শুধু বলছে আমি হাঁটবো। আমি বলছি তুমি হাঁটতে পারবে না, কিন্তু ওর হাঁটার ভীষণ ইচ্ছে হচ্ছে, তাই জন্য ওকে হাঁটানো হচ্ছে। আর সামনে বাবা তোমাদের দাদাভাই যাচ্ছে, আর আমি এখানে যাচ্ছি। তো চারধারে দেখো মানে পুরো জায়গাটাই ভেজা, যেহেতু দুদিন বন্যায় ডোবা ছিল, পুরো জায়গাটা ভিজে গেছে। আর এই পাশে দেখো চারধারে নালা, ডোবা, চারধারে সবেই জলে জলে ভর্তি। তো এইরকম হচ্ছে ব্যাপার আর কি। তো থাকার ইচ্ছা ছিল, কিন্তু মেয়েটাকে নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। মেয়েটা তো এইভাবে বন্দি ঘরের মধ্যে থাকে না, দেখতেই পাচ্ছ জায়গাটা ছোট। এর মধ্যে সত্যি কথা বলতে আমার ইচ্ছে হলেও না থাকাই ভালো, কারণ তাদের নিজেদেরই একটু বসবে দাঁড়াবে জায়গা নেই। আবার আমি যদি একটা ছোট বাচ্চা নিয়ে থাকি, তাদের ভীষণ অসুবিধের মধ্যে পড়ে যাবে। দিদি যাবো এই দুদিন হলো জেঠুদের বাড়িতে শুতে যাচ্ছে, ভাঙা ঘরটা দেখে ভীষণ ভয় লাগছে। বাবাকে বলছি ওরা চলে যাক, আর তোমরা এই চালাটার মধ্যে এসে শো, কারণ চালাটার মধ্যে মশারি খাটিয়ে তবু শোয়া যাবে, কিন্তু ঘরটা ভেঙে পড়ার ভয় নেই। কিন্তু যদি মাটির ঘরটা ভেঙে পড়ে তখন মানে একটা ভয়ানক বিপদ হতে পারে, তাই জন্য বাবাকে বললাম। ওই জন্য দিদিরা হচ্ছে গিয়ে শুতে গেছিলো জেঠুদের বাড়ি। তো এই যে দেখছো আমরা পিচ রাস্তায় অলরেডি উঠে পড়েছি। তো পিচ রাস্তার সাইডগুলো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, মানে বন্যার জলের এতটাই তীব্র রেস ছিল। এই যে দেখছো নিচু পর্যন্ত, একদম নিচে একদম একটা পাইপ লাইন রয়েছে, মানে একদম তীব্র রেসে মাটি পুরো খোলা হয়ে গিয়ে একদম পাইপ লাইনটা পর্যন্ত বেরিয়ে গেছে, পিচ রাস্তার ভেতর পর্যন্ত একদম মাটি মানে একদম খুঁড়িয়ে বের করে ফেলেছে। এতটাই মানে জলের তোড় ছিল। আমি তো তখন এখান থেকে আসতে পারিনি। তো বাবা, দিদি এরা সব বলতো যে মানে এতটাই জলের স্রোত ছিল, মানুষ কোনো এখানে দাঁড়াতে পারতো না। তারপর মানে জলের আওয়াজটা এত ভয়ঙ্কর ছিল, মানে অনেকটা দূর থেকে গর্জনটা শুনলেই ভীষণ ভয় লাগতো। তো এই যে দেখছো পিচ রাস্তার নিচু পর্যন্ত একদম খুঁড়িয়ে মাটি বের করে নিয়েছি। এই যে এইসব জায়গায় নাকি প্রচুর স্রোত ছিল, তো জায়গাগুলো তোমরা দেখেও অল্প অল্প বুঝতে পারবে। একদম মানে এই যে দেখো এই যে মানে বোল্ডার, মোরাম, পিচ রাস্তার কিছু কিছু জায়গাও ভেঙে গেছে। একদম মাটিটা 1 হাঁটুর থেকেও বেশি হবে নিচু পর্যন্ত, একদম খোলা হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এতটাই গর্ত হয়েছে। এই যে তোমরা হয়তো একটু একটু লক্ষ্য করতে পারবে, মানে যতটা সম্ভব পেরেছি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে দেখো রাস্তাটা দিয়ে যাচ্ছি, সব জায়গাগুলো এগুলো সব ডুবে গেছিলো। এগুলো সেদিন যদি আসতে পারতাম অন্তত দেখতে পারতাম, কিন্তু এগুলো সেদিন আমি আসতে পারিনি, এত জলের মানে স্রোত ছিল, সেই জন্য আসতে পারিনি। আর এই পাশে দেখো, এই পাশে এই যে একটা বাড়ি হচ্ছে, এই যে রাস্তার এতটা ধারে বাড়ি, এখন এই বন্যার জন্য মনে হয় যে এতটা ধারে না বাড়ি করাই ভালো, তাই না? কোন দিন কি মানুষের কি বিপদ হয় সে তো আর বলে কয়ে হয় না। তো পুরো এই ওদের বাড়ির থেকে অনেকটা রাস্তা এই ধারে, আবার অনেকটা রাস্তা ওই পাশে, রাস্তার এপাশ ওপাশ মিলে অনেকটা জায়গা এলাকা জুড়ে মানে এই জলের স্রোতের জন্য পিচ রাস্তাটার ভীষণ ক্ষতি হয়ে গেছে। পিচ রাস্তাটার বিভিন্ন জায়গা কেটে জল বার করতে হয়েছে, এমন অবস্থা হয়েছে। তো যার জন্য পিচ রাস্তাটার ভীষণ ক্ষতি হয়ে গেছে। এরা কতদিনে আবার মেরামত হবে তার ঠিক নেই, মানে এখন যাওয়া যায় না সেভাবে আর কি। অনেক অনেক জায়গায় নামানামি করতে হয়, পুরো রাস্তায় একসঙ্গে চেপে গাড়িতে চেপে যাওয়া যায় না। সাইকেল, মোটর সাইকেল কোনো রকমে হেঁটে ঠেলাঠেলি করে পেরোতে পারে, কিন্তু বড় কিছু পেরোতে পারে না। এই যে দেখছো এইসব জায়গায় একদম কলা গাছের গোড়া, তারপর পাইপ লাইন, আর এই যে দেখছো একদম সব পুকুরকে নামিয়ে দিয়েছে, মোরাম বোল্ডার সব ঠেলে নিয়ে গিয়ে পুকুরেকে নামিয়ে দিয়েছে, এতটা জোরে হয়েছিল জলের স্রোত আর কি। এই যে দেখছো ভয়ঙ্কর দৃশ্য, এগুলোতে কেউ যদি এখন পড়ে টরে যায় তার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আর এই পাশে দেখো একটা সন্না গাছ ছিল, সজনে গাছ, সেই গাছটা পুরো একদম উপড়ে ফেলে দিয়েছে, এতটা জোরে জলের তোড় ছিল। তো এই হচ্ছে এইরকম অবস্থার মধ্যে এখন আপাতত জলটা চলে গেছে, নিজের মতো করে সব কিছু গোছাবে থাতাবে। আমি একদিন আসলাম, দেখে গেলাম, আবার একদিন কিছুদিন পর আবার আসবো তোমাদের দাদাভাই ছুটি পেলে। এই যে দেখো এখানকার দিদির দোকানের কাছকে অলরেডি আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। এখানে বাবা তার সবজি গাছে তো সব কিছু মরেই গেছে, মানে মরে না, সব কিছু ডুবে যেয়ে ক্ষতি হয়ে গেছে। আর এই যে দেখো এই পাশে ছোটো বৌদি তার ছেলেকে দিতে এসেছিলো সেন্টারে, যেহেতু সকালে আমরা বাড়ি যাচ্ছি তাই রাতটুকু ওর মধ্যে কষ্ট করে ছিলাম আর কি। কষ্টের কিছু না, কষ্ট একটুও না, কিন্তু মেয়েটার জন্য একটু কষ্ট হচ্ছিল। আমার না হলে যে ভীষণ কষ্ট হচ্ছিল না সেটা আমি তোমাদের বলতে চাইও না, আর আমি নিজে সত্যি কথা বলতে ওটাকে কষ্ট বলে মনেও করি না। তো চলো, এই যে দেখো এখানে বাবা মা সবজির ব্যাগটা গুছিয়ে দিচ্ছে, টুকটাক বাড়িতে যেগুলো ছিল লাউ গাছ পুঁই গাছ সেইগুলো দিয়ে সবজির ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আর দিদির দোকানের ভেতরটাও দেখো জল ঢুকে গেছিলো, পুরো মাটিটা ভিজে গেছে। আর এখানে দোকানটা বেশ শুকনো শুকনো থাকে, কিন্তু এখানেও জল ঢুকে গিয়ে একদম ওই ওই ফুচকা রাখার বক্সটা পর্যন্ত গাঢ়া হয়ে গেছিলো, অনেকটা জায়গা জল ঢুকে গিয়ে অনেকটা ভিজে গেছে, গর্ত হয়ে গেছে আর কি। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে, এত দূর ছিল আজকে আমার, চলে যেতে হবে।
আবার কিছুদিন পর আসবো, বাবা মাকে দেখে গেলাম, এটাই আমার মনে অনেকটা শান্তি। মানে এই যে দুঃখে একবার অন্তত থাকতে পেরেছি, এটাই ভীষণ ভালো লাগছে। আর এই পাশে দেখো আমরা চলে এসেছি, আর রাস্তা মানে এখনও নদী পেরোয়নি, নদীর এই পারেই দেখো মাঠগুলো বন্যার জলের জন্য সব ধানগুলো মানে ডুবে থাকার জন্য পচে নষ্ট হয়ে গেছে। এগুলো ভীষণ খারাপ ব্যাপার। ধান গাছগুলো অনেকটা করে বড় হয়ে গেছিলো, তারপর এরকম ডুবে খারাপ হয়ে গেছে। তো আর কি করা যাবে, কিছু করার নেই। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। আর ভগবানের কাছে একটাই কথা বলবো, তোমরা প্রে করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, একটু তারা শান্তিতে থাকতে পারে, এরকম একটা কিছু তোমরা একটা প্রে করতে থাকো। আর তো চলো তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা